হ্যালো বাচ্চারা, আজকে আমরা ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এই প্যাসেজটা পার্ট 1 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার and all the boards did shrink. Water, water everywhere, nor any drop to drink. চারদিকে পানি আর পানি, আর জাহাজের সব কাঠ শুকিয়ে ফেটে যাচ্ছিল। চারদিকে পানি আর পানি, তবু পান করার মতো এক ফোঁটা পানিও নেই। এখন ভেঙে বুঝি, এটা কিন্তু প্যাসেজের নিজের লেখা না, এটা একটা বিখ্যাত কবিতার লাইন। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার মানে চারদিকে শুধু পানি আর পানি। ভাবো, একটা জাহাজ মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাও শুধু পানি। অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক। এখানে বোর্ডস মানে জাহাজের কাঠের তক্তা, যেগুলো দিয়ে জাহাজ বানানো হয়। শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া বা শুকিয়ে ছোট হয়ে যাওয়া। প্রচণ্ড রোদে জাহাজের কাঠগুলো পর্যন্ত শুকিয়ে ফেটে যাচ্ছিল। ডিড শ্রিঙ্কটা পুরনো ইংরেজির স্টাইল, মানে সাধারণ পাস্ট টেন্স, শ্র্যাঙ্ক। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। নর মানে ও না, ড্রপ মানে ফোঁটা। অর্থাৎ চারদিকে এত পানি, তবু পান করার মতো এক ফোঁটা পানিও নেই। কেন? কারণ সমুদ্রের পানি লবণাক্ত, ওটা খাওয়া যায় না। এখানে খেয়াল করো, কি অদ্ভুত একটা আয়রনি। পানির মাঝখানে বসে থেকেও পানির জন্য কষ্ট। লেখক এই লাইনগুলো দিয়ে শুরু করেছেন কারণ পুরো প্যাসেজটাই হবে পানি নিয়ে, বিশেষ করে খাওয়ার পানির সংকট নিয়ে। প্যারাগ্রাফ 2. Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. কোলরিজের কবিতাটি, যা একটি গীতিকা, এক বৃদ্ধ নাবিকের ভয়ঙ্কর সমুদ্র যাত্রার কাহিনী বর্ণনা করে। এক অভিশাপের কারণে যাত্রার এক পর্যায়ে যার পান করার মতো কোনো পানিই ছিল না। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। কোলরিজ হলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, স্যামুয়েল টেইলর কোলরিজ। উপরের লাইনগুলো তারই লেখা, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার কবিতা থেকে নেওয়া। আ ব্যালেড। ব্যালেড মানে গীতিকা, মানে এমন কবিতা যেটা গল্প বলে, গানের মতো ছন্দে। আমাদের বাংলা সাহিত্যেও যেমন গীতিকা আছে, ময়মনসিংহ গীতিকার কথা তোমরা শুনেছ হয়তো। ন্যারেটস মানে বর্ণনা করে, গল্প বলে। হ্যারোয়িং, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে ভয়ঙ্কর, মর্মান্তিক, যেটা শুনলেই গায়ে কাঁটা দেয়। সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। ভয়েজ ওয়ার্ডটা সাধারণত লম্বা সমুদ্র বা মহাকাশ যাত্রার জন্য ব্যবহার হয়। অ্যান ওল্ড ম্যারিনার। ম্যারিনার মানে নাবিক, যে জাহাজ চালায় বা জাহাজে কাজ করে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি মানে যাত্রার এক পর্যায়ে বা কোনো এক সময়ে। বিকজ অফ আ কার্স। কার্স মানে অভিশাপ। গল্পটা হলো, ওই নাবিক একটা অ্যালবাট্রস পাখি মেরে ফেলেছিল, আর সেই পাপের কারণে তার ওপর অভিশাপ নেমে আসে। মাঝ সমুদ্রে সে খাওয়ার পানি পায় না।
লেখক এখানে কবিতার ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিচ্ছেন, যেন আমরা বুঝি প্রথম 4 লাইন কোথা থেকে এলো। এরপর তিনি এই গল্প থেকে আমাদের বাস্তব জীবনে চলে আসবেন। প্যারাগ্রাফ 3। Not only the cursed mariner, we too know how important drinking water is in our life. শুধু সেই অভিশপ্ত নাবিকই নয়, আমরাও জানি আমাদের জীবনে পানীয় জল কতটা গুরুত্বপূর্ণ। এখন ডিটেইলে বুঝি। নট অনলি, উই টু, এই স্ট্রাকচারটা খেয়াল করো। মানে শুধু সেই না, আমরাও। কার্সড মানে অভিশপ্ত, যার ওপর অভিশাপ আছে। আগের সেন্টেন্সে ছিল কার্স, নাউন, অভিশাপ। এখানে কার্সড, অ্যাডজেক্টিভ, অভিশপ্ত। ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল, খাওয়ার পানি। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। মানে ব্যাপারটা হলো পানির কষ্ট বুঝতে আমাদের অভিশপ্ত নাবিক হওয়া লাগে না। আমরা সবাই জানি পানি ছাড়া জীবন চলে না। We know we cannot survive without it. আমরা জানি এটি ছাড়া আমরা বাঁচতে পারি না। এখন ছোট অংশে বুঝি। সারভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা। এই ওয়ার্ডটা এক্সামে খুব আসে। উইদাউট ইট মানে এটা ছাড়া। ইট দিয়ে ড্রিঙ্কিং ওয়াটারকে বোঝানো হচ্ছে। লেখক এখানে কবিতা থেকে বাস্তবে চলে এলেন। পানি আমাদের সবার জীবনের জন্য অপরিহার্য। এবার তিনি প্রুফ দেবেন। প্যারাগ্রাফ 4। ইনফ্যাক্ট 2/3 of our body is made up of water. আসলে আমাদের শরীরের 2/3 পানি দিয়ে গঠিত। এখন ভেঙে দেখি। ইনফ্যাক্ট মানে আসলে, প্রকৃতপক্ষে। যখন আমরা কোনো কথার সাপোর্টে একটা ফ্যাক্ট দিই, তখন এটা ইউজ করি। 2/3 মানে 2/3। ভাবো, তোমার শরীরকে 3 ভাগ করলে তার 2 ভাগই পানি। ইজ মেড আপ অফ মানে গঠিত, তৈরি। এই ফ্রেজটা খুব কমন। বাংলাদেশ ইজ মেড আপ অফ 64 ডিস্ট্রিক্টস, এভাবেও বলা যায়। Not for nothing is it said that the other name of water is life. অকারণে তো আর বলা হয় না যে পানির অপর নাম জীবন। এখন সহজভাবে ভেঙে বুঝি। নট ফর নাথিং, এই এক্সপ্রেশনটা ইন্টারেস্টিং। সরাসরি অর্থ করলে দাঁড়ায় কোনো কিছু ছাড়া না, কিন্তু আসল মানে হল অকারণে নয়, যথেষ্ট কারণ আছে বলেই। ইজ ইট সেড দ্যাট মানে বলা হয়ে থাকে যে। খেয়াল করো, নট ফর নাথিং দিয়ে শুরু হয়েছে বলে ইজ ইট সেড এভাবে উল্টে গেছে। এটাকে ইনভার্সন বলে। দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। এই কথাটা তো আমরা বাংলায় সবসময় বলি। এই জায়গায় আমরা বুঝতে পারি লেখক সায়েন্টিফিক ফ্যাক্ট আর প্রচলিত কথা দুটো দিয়েই পানির ইম্পর্টেন্স প্রমাণ করলেন। এবার তিনি আসল প্রশ্নে যাবেন, পানির সংকট। প্যারাগ্রাফ 5। Is there a crisis in our time with regard to access to clean drinking water? বিশুদ্ধ পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আমাদের সময়ে কি কোনো সংকট আছে? এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ক্রাইসিস মানে সংকট, খুব কঠিন অবস্থা। ইন আওয়ার টাইম মানে আমাদের সময়ে, বর্তমান যুগে। উইথ রিগার্ড টু, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট মানে এর ব্যাপারে, এর বিষয়ে। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার বা কোনো কিছু পাওয়ার সুযোগ। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে বিশুদ্ধ খাওয়ার পানি পাওয়ার সুযোগ। ক্লিন মানে পরিষ্কার, বিশুদ্ধ। লেখক এখানে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এটা একটা লেখার টেকনিক, প্রশ্ন করে পাঠকের অ্যাটেনশন টেনে নেওয়া। উত্তরটা তিনি নিজেই দিয়ে দেবেন পরের লাইনে।
The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. জাতিসংঘ নতুন সহস্রাব্দের প্রাক্কালে এক বৈঠকে পানীয় জলের সমস্যাকে ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছিল। এখন ধীরে ধীরে বুঝি। দ্য ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, পৃথিবীর সব দেশের সবচেয়ে বড় সংগঠন। অন দ্য ইভ অফ, ইভ মানে প্রাক্কাল, ঠিক আগের সময়। যেমন ঈদের আগের রাতকে আমরা চাঁদ রাত বলি, ওটাই ঈদের ইভ। মিলেনিয়াম মানে সহস্রাব্দ, 1000 বছর। দ্য নিউ মিলেনিয়াম মানে নতুন সহস্রাব্দ, অর্থাৎ 2000 সাল। তাহলে অন দ্য ইভ অব দ্য নিউ মিলেনিয়াম মানে 2000 সাল শুরু হওয়ার ঠিক আগে, 1999 দিকে। আইডেন্টিফাইড মানে চিহ্নিত করেছিল, শনাক্ত করেছিল। আইডেন্টিফাইড। অ্যাজ মানে কে, হিসেবে চিহ্নিত করা। চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জ, কঠিন সমস্যা, যেগুলোর মোকাবিলা করতে হবে। ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের অন্যতম চ্যালেঞ্জ। মানে ব্যাপারটা হলো, এটা শুধু লেখকের কথা না, খোদ জাতিসংঘই বলেছে খাওয়ার পানির সমস্যা ভবিষ্যতের একটা বড় চ্যালেঞ্জ। প্রশ্নের উত্তর তাহলে হ্যাঁ, সংকট আছে। প্যারাগ্রাফ 6. But do we need to worry about the problem, as ours is a land of rivers and we have plenty of rainfall? কিন্তু এই সমস্যা নিয়ে কি আমাদের দুশ্চিন্তা করার দরকার আছে? যেহেতু আমাদের দেশ নদীমাতৃক এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখন ডিটেলে বুঝি। ওয়ারি অ্যাবাউট মানে নিয়ে দুশ্চিন্তা করা। অ্যাজ, এখানে অ্যাজ মানে যেহেতু, বিকজ এর মতো। এই ছোট্ট ওয়ার্ডটার এই মিনিংটা অনেকেই মিস করে। আর্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স। আর্স মানে আমাদের দেশ। আ ল্যান্ড অফ রিভার্স মানে নদীর দেশ, নদীমাতৃক দেশ। বাংলাদেশকে তো আমরা এই নামেই ডাকি। প্লেন্টি অফ মানে প্রচুর, অনেক। রেইনফল মানে বৃষ্টিপাত। Besides, we have a sea in our backyard too. তাছাড়া আমাদের ঘরের পাশেই তো একটি সমুদ্রও রয়েছে। এখন ভেঙে দেখি। Besides মানে তাছাড়া, এছাড়াও। নতুন আরেকটা পয়েন্ট অ্যাড করার সময় এটা ইউজ হয়। ব্যাকওয়ার্ড মানে বাড়ির পেছনের উঠান। ইন আওয়ার ব্যাকওয়ার্ড, এটা লিটারালি উঠানে না, মানে হলো একদম আমাদের কাছেই, ঘরে পাশেই। বঙ্গোপসাগরের কথা বলা হচ্ছে, বে অফ বেঙ্গল। এখানে লেখক আবার একটা প্রশ্ন করলেন। আমাদের তো নদী আছে, বৃষ্টি আছে, সমুদ্র আছে, তাহলে কি আমাদের চিন্তার কিছু নেই? খেয়াল করো, এটা কিন্তু একটু ব্যঙ্গ করে বলা। লেখক আসলে দেখাবেন, এত পানি থাকা সত্ত্বেও আদের চিন্তার কারণ আছে। ঠিক ওই নাবিকের মতো, চারদিকে পানি, তবু খাওয়ার পানি নেই। প্যারাগ্রাফ 7. One of the sources of water in our country is the rivers. আমাদের দেশে পানির অন্যতম উৎস হল নদী। এখন ছোট অংশে বুঝি। সোর্স মানে উৎস, যেখান থেকে কোনো কিছু আসে। ওয়ান অফ দ্য সোর্সেস মানে অন্যতম উৎস, অনেকগুলো উৎসের মধ্যে একটা। Rivers are everywhere in our life, literature, economy and culture. আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি ও সংস্কৃতি সর্বত্রই নদীর উপস্থিতি। এখন ভেঙে বুঝি। এভরিওয়্যার মানে সর্বত্র, সব জায়গায়। লিটারেচার মানে সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস। ইকোনমি মানে অর্থনীতি।
কালচার মানে সংস্কৃতি। মানে ব্যাপারটা হলো নদী শুধু পানির উৎস না, আমাদের সব কিছুর সাথে মিশে আছে। ভাবো, পদ্মা নদীর মাঝির মতো উপন্যাস, ভাটিয়ালি গান, নদীপথে ব্যবসা, জেলেদের জীবিকা, সব নদীকে ঘিরে। লেখক এখন নদী নিয়ে আলোচনা শুরু করলেন, কারণ এরপর তিনি দেখাবেন নদীগুলোর অবস্থা আসলে কেমন। প্যারাগ্রাফ 8. But are the rivers in good shape? Unfortunately, they are not. কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? দুর্ভাগ্যবশত নেই। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইন গুড শেপ। শেপ মানে আকার, কিন্তু ইন গুড শেপ মানে ভালো অবস্থায়, সুস্থ সবল। কাউকে জিজ্ঞেস করা যায়, আর ইউ ইন গুড শেপ? মানে তুমি কি ফিট আছে? আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, দুঃখজনকভাবে। A few are already dead and several are going through the pangs of death. কয়েকটি ইতিমধ্যেই মরে গেছে এবং বেশ কয়েকটি মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। এখন ধীরে ধীরে বুঝি। A few মানে কয়েকটি, অলরেডি মানে ইতিমধ্যেই, ডেড মানে মৃত। নদী কিভাবে মরে? যখন নদীতে পানির প্রবাহ থাকে না, নদী ভরাট হয়ে যায়, দূষণে মাছ প্রাণী সব শেষ হয়ে যায়, তখন বলা হয় নদীটা মরে গেছে। সেভারাল মানে বেশ কয়েকটি, আ ফিউ এর চেয়ে একটু বেশি। গোয়িং থ্রু মানে এর মধ্য দিয়ে যাচ্ছে। প্যাংস অফ ডেথ। প্যাং মানে তীব্র যন্ত্রণা, প্যাংস অফ ডেথ মানে মৃত্যু যন্ত্রণা। এখানে খেয়াল করো, লেখক নদীকে মানুষের মতো করে বর্ণনা করছেন। নদী মরছে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এটাকে পার্সোনাফিকেশন বলে। এতে ব্যাপারটা আমাদের বুকে গিয়ে লাগে। এবার লেখক একটা স্পেসিফিক এক্সাম্পল দেবেন। প্যারাগ্রাফ 9. The river Buriganga is an example of a dying river. বুড়িগঙ্গা নদী একটি মৃতপ্রায় নদীর উদাহরণ। এখন ভেঙে দেখি। বুড়িগঙ্গা ঢাকার পাশের সেই বিখ্যাত নদী, যার তীরে ঢাকা শহর গড়ে উঠেছিল। এক্সাম্পল মানে উদাহরণ, ডাইং মানে মৃতপ্রায়, যে মরে যাচ্ছে। খেয়াল করো, ডেড মানে মৃত, আর ডাইং মানে এখনো মরেনি কিন্তু মরার পথে। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. দ্য ডেইলি সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে বুড়িগঙ্গা নদীর কী হয়েছে এবং কেন হয়েছে। এখন ডিটেইলে বুঝি। রিপোর্ট মানে প্রতিবেদন, পাবলিশড মানে প্রকাশিত। দ্য ডেইলি সান হল বাংলাদেশের একটা ইংরেজি পত্রিকা। ডিসক্রাইবস মানে বর্ণনা করে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ওয়াই, কি হয়েছে এবং কেন হয়েছে, মানে রিপোর্টটাতে দুটো জিনিস আছে, বুড়িগঙ্গার বর্তমান অবস্থা আর এই অবস্থার কারণ। লেখক এখানে একটা পত্রিকার রিপোর্টকে রেফারেন্স হিসাবে আনলেন। এতে তার কথার বিশ্বাসযোগ্যতা বাড়ল। এরপর তিনি সেই রিপোর্টের কথাগুলোই আমাদের বলবেন। প্যারাগ্রাফ 10. Its water is polluted and a perpetual stench fills the air around it. এর পানি দূষিত এবং চারপাশের বাতাসে সব সময় এক দুর্গন্ধ ছড়িয়ে থাকে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইটস মানে এর, বুড়িগঙ্গার। পলিউটেড মানে দূষিত। পলিউশন ওয়ার্ডটা তো তোমরা জানোই। পলিউটেড হলো তার অ্যাডজেক্টিভ। পারপেচুয়াল এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে
চিরস্থায়ী, সব সময়ের, যেটা কখনো থামে না। স্টেঞ্চ মানে তীব্র দুর্গন্ধ। স্মেল খারাপ ভালো দুটোই হতে পারে, কিন্তু স্টেঞ্চ মানে একেবারে অসহ্য দুর্গন্ধ। ফিলস দ্য এয়ার মানে বাতাস ভরে রাখে। যারা কখনো সদরঘাটের দিকে গেছো তারা জানো এই দুর্গন্ধটা কেমন, নাক চেপে ধরতে হয়। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু আগে এটি এমন ছিল না। এখন ছোট অংশে বুঝি। হোয়াট ইট ওয়াজ লাইক মানে এটা যেমন ছিল। বিফোর মানে আগে। পুরো সেন্টেন্সটার মানে বুড়িগঙ্গার এই দুরবস্থা আগে ছিল না, আগে সে অন্যরকম ছিল। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা একটা টার্নিং পয়েন্ট। লেখক এখন আমাদের নিয়ে যাবেন অতীতে, দেখাবেন বুড়িগঙ্গা আগে কত সুন্দর ছিল, আর সেই তুলনায় আজ কি হয়ে গেছে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।